আমি শ্রী স্বপন কুমার বসু। আমি 1986 সালের 16 ডিসেম্বর থেকে টোটোপাড়ায় টোটো জনজাতিকে নিয়ে গবেষণার জন্য ওখানে কাজ শুরু করি। এই কাজ শুরু করতে গিয়ে আমি কিছু তরতাজা যুবকদের সাথে, যেমন ধনিরাম টোটো, অশোক টোটো, সত্যজিৎ টোটো, ভক্ত টোটো, গোকুল টোটো, এই যুবকদের মধ্যে থেকে আমি দু একজনকে বেছে নিই, যেমন তার মধ্যে একজন রয়েছে। তো আমি প্রথমেই চিন্তা করি টোটোদের সামাজিক ব্যবস্থা, আচার আচরণ, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের কিভাবে তারা ভারতে এলেন, কেনই বা এলেন, এই সম্পর্কে জানার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি তাদের লিপি, হারিয়ে যাওয়া তাদের সংস্কৃতি, হারিয়ে যাওয়া লিপি, সবটা নিয়েই আমি গবেষণা শুরু করি। এবং এর জন্য আমি ছুটে যাই দিল্লিতে, সাথে আমার ধনিরাম টোটো। দিল্লির আদিবাসী উন্নয়ন দপ্তর, দিল্লির সমাজ কল্যাণ দপ্তর, আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাম, সমাজ কল্যাণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মেনকা গান্ধী, পূর্বতন ভারত সরকারের একজন বিখ্যাত মানুষ, যাকে বলা হয় ভারতবর্ষের রাজনৈতিক চাণক্য প্রণব মুখার্জি মহাশয়। সেখান থেকে অনেকের কাছ থেকে আমরা অনেক আশ্বাস পাই, কিন্তু তেমনি আমাদের কোনো কাজ হয় এগোয়। আমরা টোটোদের মিউজিয়াম তৈরি করার জন্য, হাওড়ি নদী বাঁধের জন্য 2004 সালে কিছু প্রজেক্ট জমা, যদিও এখন তার কিছু কাজ শুরু। তারপরে আমরা চলে যাই তৎকালীন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, ঝাড়খণ্ডের প্রাণ পুরুষ এবং আদিবাসীদের নেতা, তার কাছে। সেখান থেকে আমরা আসি পশ্চিমবঙ্গের 2005 সাল। আমাদের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রয়াত যোগেশ বর্মন, আমাদের পূর্বতম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সিআইএর ডাইরেক্টর ডক্টর মানস কুমার মুখার্জি, ডেপুটি ডাইরেক্টর ডক্টর স্বপন দে, ইত্যাদি বিভিন্ন মানুষের কাছে ছুটে যাই তৎকালীন আলিপুরদুয়ারের এমপি জয়সিম বাগান। এইভাবে করে টোটোদের প্রচারের আলোয় নিয়ে আসার জন্য চেষ্টা করি, কিন্তু আমি আমার নাম কোথাও প্রচার করিনি। বিভিন্ন কাগজ আমাকে নিয়ে লিখেছে, কিন্তু কোনো কাগজ আমার ছবি চেয়ে পায়নি। আমি নিষেধ করেছি, ছবি দেওয়া নিষিদ্ধ। তৎকালীন সময় দিল্লি থেকে প্রকাশিত আনন্দবাজারের সব পত্রিকা, দিল্লি থেকে প্রকাশিত অন্যান্য বাংলা পত্রিকা আমাকে নিয়ে অনেক লেখালেখি করেছে। আমাকে নিয়ে লিখেছেন উত্তরবঙ্গ সংবাদ, আনন্দবাজার পত্রিকা, আজকাল পত্রিকা, গণশক্তি পত্রিকা, বর্তমান পত্রিকা এবং অনেক আঞ্চলিক পত্রিকা, কিন্তু কোনো পত্রিকা বলতে পারবে না আমি আমার ছবি দিয়ে নিজের জাহির করার জন্য চেষ্টা করি। আমি চেষ্টা করেছি একটি জনজাতিকে, লুপ্তপ্রায় জনজাতি, যা শুধু ভারতেই নয়, এশিয়ার মধ্যে সব থেকে ছোট, তাদেরকে প্রচারে আলোয় নিয়ে আসতে, তাদেরকে মানুষের মতো বাঁচতে শেখাতে এবং তাদের কিছু কল্যাণের কাজ। আজকে এই কথার অবতারণা এই জন্যই, আমরা এই টোটো জনজাতিকে নিয়ে একটা ডকুমেন্টারি তথ্য প্রকাশ করতে চলেছি আপনাদের জন্য। আপনারা বিচার করবেন সেটা কতখানি সঠিক, কতখানি ঠিক নয়। আমরা চেষ্টা করেছি যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি ততটা সম্পূর্ণভাবে তার মধ্যে দিতে। আমরা গল্প করতে যাইনি, আমরা তথ্য ভিত্তিক ডকুমেন্টারি, মানে তথ্য দিয়ে একটি চিত্র, তাই আমরা চেষ্টা করেছি তথ্য দিয়ে একটি চিত্র তৈরি করতে। কোনো ভুল হয়ে থাকে আপনারা তার সমালোচনা করবেন, যদি সঠিক হয়ে থাকে তার জন্য দু কথা বলে সাধুবাদ জানাবেন। এই বলে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি এখানে। এখন আমি দাঁড়িয়ে আছি 31 নম্বর জাতীয় সড়কের উপরে। এখন আমার গন্তব্যস্থল টোটোপাড়া। এই টোটোপাড়ায় আমি প্রথম এসেছিলাম 1986 সালের 16 ডিসেম্বর। তারপরে বহু বছর কেটে গেছে। এই টোটো জনজাতির সাথে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে আমরা এগিয়ে চলেছি। এই কাজের সাথে আমি যাকে পেয়েছি, আমার ছোট ভাই শ্রী ধনিরাম টোটো।
টোটো জনজাতি সম্পর্কে প্রথমে জানতে পারা যায় তৎকালীন 1825 সনে ভারত সরকারের এক উচ্চপদস্থ কর্মচারী কৃষ্ণকান্ত বসুর লেখা প্রথম অ্যাকাউন্টস অফ ভুটান নামক প্রতিবেদনে, তারপর সান্ডার্স সাহেবের জরিপ প্রতিবেদনে এবং পরবর্তী জনগণনা প্রতিবেদনে, এছাড়া সরকারি ও অন্যান্য কিছু নথিপত্রে টোটোদের কথা প্রকাশিত হয়। আজ টোটোদের সম্পর্কে কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রসঙ্গে প্রথমেই যাঁর নাম আসে তিনি হলেন বিক্রম কেশরী রায় বর্মন। অধ্যাপক বিক্রম কেশরী রায় বর্মন টোটো জনজাতির উপর মূল্যবান গবেষণা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কিন্তু বাইরের জগতের কাছে টোটো জনজাতির পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডাক্তার চারুচন্দ্র সান্যাল। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাশে আছে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর এই পাশে হচ্ছে ট্রলি লাইন। টোটোপাড়া ট্রলি লাইন ধরে টোটো জনজাতিরা একসময় মাদিরহাটে আমাদের এখানে বাজার করতে আসতো। এখান থেকে আপনার বাসে করে মাদিরহাটে স্টপেজের মধ্যে নেমে আবার ওখান থেকে আবার ফিরে এসে আবার টোটোপাড়ায় এই রাস্তা ধরে চলে যেত ট্রলি লাইন ধরে। টোটোপাড়ার ভৌগোলিক আয়তন 1991.59 একর। পূর্বতন জলপাইগুড়ি বর্তমানে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার অন্তর্গত এই টোটোপাড়া ভুটান সীমান্তে তারিং পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত। এই গ্রামের উচ্চতা 550 ফুট থেকে 2024 ফুট। ভৌগোলিক অবস্থান 26 ডিগ্রি 50 অক্ষাংশ এবং 89 ডিগ্রি 20 দ্রাঘিমাংশ। এক সময়ে ক্ষুদ্র গ্রামটি দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন ছিল। নৃতাত্ত্বিক দিক থেকে টোটো জনজাতি টিবেটো ম্যাঙ্গলয়েড নৃগোষ্ঠীর একটি শাখা। টোটোদের শরীরের গঠনে উক্ত জনজাতির সব লক্ষণ বিদ্যমান। তাদের গায়ের রং বাদামি থেকে গাঢ় বাদামি। টোটোদের শরীরের গঠন সুঠাম, চুল দৃঢ় ও সরল, দাড়ি গোঁফ বিরল। নাকে ও চোখের পাতার গঠনে ম্যাঙ্গলয়েড জনগোষ্ঠীর লক্ষণ বর্তমান। একসময় ভুটিয়াদের মতো টোটো পুরুষরাও লম্বা চুল রাখত, বর্তমানে তা লুপ্ত হয়েছে। বর্তমানে টোটোপাড়ার বয়স্ক লোকদের অভিমত তারা 8 পুরুষ ধরে এখানে বসবাস করছেন। তার আগে বর্তমান টোটোপাড়া থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে ভুটানের ডিয়াংছুতে বসবাস করতেন। কিন্তু কেন, কিভাবে তারা তাদের প্রাচীন বাসভূমি উত্তর ভুটানের ইয়াতাং উপত্যকা থেকে এখানে এসেছেন তা বলতে পারছেন না বর্তমান টোটো সমাজ। তবে বর্তমানে ভুটান সরকারের কিছু রিপোর্ট থেকে জানা যায় প্রত্যন্ত এলাকায় ওদের এখনও অন্তত 6টি বড় গ্রাম আছে, কিন্তু সেখানকার টোটোদের সঙ্গে আমাদের ভারতে টোটোদের কোনো রকম সম্পর্ক নেই। সাংস্কৃতিক দিক থেকেও ওদের পরিবর্তন ঘটেছে। পশ্চিমবঙ্গে 3টি আদিম আদিবাসী গোষ্ঠী বাস করেন, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী হচ্ছে টোটো সম্প্রদায়। অন্য দুটি হচ্ছে বিরহর ও লোধা। সাম্প্রতিক একটি অনুসন্ধানে জানা গিয়েছে যে ডোটিয়া, ডুবকা ও শেরপাদের মতো টোটোরাও ভারতীয় ভোটিয়া জনগোষ্ঠীর মতো একটি স্বতন্ত্র শাখা। তাদের নামকরণের বিষয়টি প্রব্রজন পূর্ব উৎসভূমির সঙ্গে যুক্ত। নৃগোষ্ঠীগত পরিচিতির নিরিখে তাদের প্রকৃত নাম ততপা বা টটপা। ততপা একটি তিব্বতী মূল শেরপা শব্দ। ধারণা হয় তিব্বতে অবস্থানকালে তাদের নিকট প্রতিবেশী শেরপারা এই নামে তাদের অভিহিত করেন। তিব্বতী ভাষায় স্টোটবোর্ড কথাটির অর্থ উচ্চ তিব্বত। শেরপা ভাষায় এই শব্দটির উচ্চারণ টোটপট বা তৎপট। তৎপা শব্দটির অর্থ উচ্চ তিব্বতের অধিবাসী, যেমন সারপ পূর্ব তিব্বতের অধিবাসী। অধুনা এদের শেরপা নামকরণ হয়েছে। টোটোরা নিজেদের তৎবি বা টটবি নামে
পরিচয় দিয়ে থাকেন। সুতরাং তাদের নাম যে তৎপা বা টাটপা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারত ভুটান যুদ্ধে ভুটান পরাজিত হলে ওখানকার গ্রামে বসবাসকারী টোটোরা ভুটানের প্রত্যন্ত গ্রামে গিয়ে বসতি স্থাপন করেন। ভৌগোলিক সীমানা ভাগে একটি ভুলের জন্য বর্তমান টোটোপাড়া অঞ্চলকে ভুটানের সীমায় দেখানো হয়, তাই টোটোরা নিজেদেরই গ্রামেই থেকে যায়। পরবর্তী সময় ওই ভুল শুধরে নিয়ে টোটোপাড়াকে ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত করা হয়। ততদিনে টোটোরা ভারতীয় প্রশাসন ও ভারতীয় সমাজ ব্যবস্থার সাথে মিশে যায়, তাই তারা স্থায়ীভাবে ভারতেই থেকে যায়। ভুটানের দাসপ্রথা থেকে মুক্ত হয়ে ব্রিটিশ ভারতের স্বাধীন প্রজায় পরিণত হয়। নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টোটোরা নিজেদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার প্রাণ প্রয়াস করে চলেছেন। জানতো জয় মনে গে পোলে বাঁধ জয় মা সাসা নিগি চাঁদ জয় মা সাসা চাঁদ নিগি কলে ইমানলে তে বলে সিল লইল জপে মো তুলো নিগি জওয়ালে সিদিন নিগি দাদাম তো জমো জয় মা সসবলে নিগি জজিদ গলো তানি পুষো নিগি দাদা জেলে সলে গো জব কে মূল দোষাচি। টোটোপাড়ায় ভারত মহাজাতি মণ্ডলী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রথম প্রাথমিক শিক্ষার সূত্রপাত করে। পরবর্তীকালে সুইডি মিশন টোটোদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য একটি প্রাথমিক ও একটি জুনিয়র হাই স্কুল স্থাপন করে। ধীরে ধীরে টোটোরা শিক্ষার দিকে পা বাড়ায়। 1951 সনে টোটোপাড়ায় প্রথম বাংলা ভাষার মাধ্যমে বিদ্যালয় শিক্ষার সূচনা হয়। এখন টোটোরা শিক্ষাক্ষেত্রে অনেকটা এগিয়ে এসেছে। এখন টোটোপাড়ায় সরকারি অনুদানে 2টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় চলছে। নতুন শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করছে। এখন টোটোপাড়ায় শিক্ষিতদের সংখ্যা মাধ্যমিক 200 জন, উচ্চ মাধ্যমিক 150 জন
স্নাতক 19 জন এবং মাস্টার ডিগ্রি 1 জন। তারপরে 93 সনে আমাদের এখানে হসপিটাল হলো, তারপর 84 সনের দিকে আমাদের বাসের যাতায়াত হলো। টোটোরা আজকে এমার্জেন্সি দিক থেকে অন্তত আমি বলি পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ঘর উঠান এবং সরকারি থেকে এদেরকে আবাসন যোজনার মাধ্যমে আমরা পাকা ঘরও করে দিচ্ছি, ল্যাট্রিন ঘর তৈরি করে দিয়েছি। টোটোপাড়া এখন বলতে গেলে একটা মডেল, রোল মডেল, একটা উন্নত আমাদের এটা পরিচিতি লাভ করেছে। প্রিয়তমা স্বপ্নভূমি ধনিরাম টুটু, হতাম যদি শিল্পী তোমার মুখের ছবি এঁকেতাম এই পাহাড়ের গায়ে, মুক্ত এলো কৃষি যৌবনে সংসারে আবদ্ধ হলে, কতদিন ঘুরেছি তোমার সঙ্গে প্রবড়া জঙ্গলে, সংগ্রহ করেছি শুকনো কাঠ, তুলে রেখেছি শাক পাতা, হৃদয়ের জীবন যুদ্ধের কথা। এই ঈশ্বর সৃষ্টি করলে তুমি, আবার ফিরে এলে আমার হাত ধরে, আমাদেরও যেতে হবে এখান হতে বহু দূরে, ওই বন্যা পাখির ডানায় ভোর করে রবিত সূর্য উদিত হবে সকালে, নীরবে যাবে আমার পাহাড়ে কোন ভরে, আবার জন্মাই তবে দেখা হবে তোমার সঙ্গে অচেনা যুক্ত রূপে দর্শনদীর বহন অরণ্যে। টোটোপাড়া ভূ প্রকৃতি আমাদের এখানে 6টা পাড়া আছে। দুমসি গাঁও, পূজা গাঁও, মিত্রং গাঁও, সুব্বা গাঁও, মডেল গাঁও, পঞ্চায়েত গাঁও। এই ভূপ্রকৃতি 6টা পাড়া আমরা টোটোরা এখানে থাকে। আজ থেকে আমরা প্রায় 200 বছর আগে ভুটান থেকে আমাদের চেঞ্চু এবং জেদে নামক থেকে আমরা এই সাথী নদী এবং ঝিতি পেরিয়ে টোটোপাড়া আমরা আমাদের ঠাকুরদাদা জেঠামশাইরা আপনার বসতি স্থাপন করে, তারপর থেকে এরই নাম হয় টোটোপাড়া।
টোটোদের সাবেক বাসগৃহ বা নাকোশা 6 ফুট উঁচু বাঁশের মাচার উপর তৈরি হয়। সামনে আসবাবপত্র রাখা হতো, অন্য অংশে মাংস শাকসবজি থাকতো। এসব কাজের জন্যে একটি প্রসারিত বারান্দা থাকতো। বাঁশ, খড়, খোলার চালের দড়ি হচ্ছে তাঁদের গৃহ নির্মাণের উপকরণ। আজকাল বনভূমিতে এসব উপকরণের অভাবে চিরাচরিত গৃহ নির্মাণের চল ক্রমশ উঠে যাচ্ছে। ওই ধরনের প্রাচীন পদ্ধতিতে তৈরি গৃহ প্রকৃতি এবং স্বাস্থ্যের পক্ষে অনুকূল। নাকোশার ভিতরটা 3টি ভাগে বিভক্ত। ঘরে ঢুকেই বাঁদিকে ডেইচি কো সিঁড়ি, অতিথিদের শোবার জায়গা। দরজার ডান দিক ও উত্তর পূর্ব কোণে সিঁড়ি, পরিবারের শোবার জায়গা। দুই জায়গাতেই আলাদা করে একটি অংশ রয়েছে, আলাদা আলাদা মেরাম বা রান্নার জায়গা। পরিবারের লোকেরা সিঁড়ি বা মেরাম ছুঁতেও পাবে না। উত্তর পশ্চিম কোণে থাকে কুলদেবতা চিমা বা চেসুম ঘর বা জিরি। এই ঘরে পরিবারের প্রধান, যার পুজো করার অধিকার আছে, সে ছাড়া ওই ঘরে কারুর প্রবেশ নিষেধ। ওই ঘরে মেয়েদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। বর্তমানে কৃষিকার্যই টোটোদের প্রধান জীবিকা হয়ে দাঁড়িয়েছে। টোটোরা এখন নিআ বা ঝুম চাষের পরিবর্তে ধান চাষের উপরে নির্ভরশীল। গরু লাঙ্গলের চাষে টোটোরা এখন অনেক দক্ষতা অর্জন করেছেন। উন্নত চাষের জন্য সার, বীজ ও কৃষি সহায়ক উপকরণ টোটোদের কাছে এখনও অজানা। যে জমি এখন টোটোদের জীবিকার প্রথম উপাদান, সেই জমিরই খুব অভাব। বহিরাগত জনগোষ্ঠীর দ্বারা উর্বর চাষের জমি বেদখল হয়ে যাওয়ার জন্যে এখন ওদের চাষের জমির খুব অভাব হয়ে দাঁড়িয়েছে। বহু টোটো পরিবার এখন ভূমিহীন হয়ে পড়েছেন। যাদের জমি আছে তা পরিমাণে এত কম যে টোটো পাড়ার মতো পাহাড়ি এলাকায় চাষ করে ওরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। 1951 সনে টোটোদের জনসংখ্যা ছিল 314 জন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1601 জন। টোটো জনজাতিকে কৃষিকে প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করতে হলে প্রতিটি পরিবারের ন্যূনতম 15 থেকে 16 একর জমির প্রয়োজন। এই পরিমাণ জমি টোটো পাড়ায় ফাঁকা পাওয়া এখন সরকারের পক্ষেও মুশকিল। অথচ ঠিক সময় মতো সরকার যদি দখলীকৃত জমি উদ্ধার করার চেষ্টা করতেন, তাহলে কোনো টোটো পরিবারকে ভূমিহীন হিসেবে ঘোষণা করতে হতো না। 1934 সনে জমি জরিপের সময় টোটোদের মোট জমির পরিমাণ 1993.71 একর, জেএল নাম্বার 13, আর এস দাগ নাম্বার 117, তৌজি নাম্বার 85। ওই সময় টোটোদের ধনপতি টোটোর নামে যৌথ সম্পত্তি হিসেবে নথিভুক্ত করা হয়। 1969 সনে কোনো কারণ না দেখিয়ে মাত্র 346.25 একর জমি বাদে সব জমিকে খাস জমিতে পরিণত করা হয়। ওই প্রক্রিয়ার সময় 11টি টোটো পরিবার ভূমিহীন হয়ে পড়েন। টোটোদের দখলে যে 346.25 একর জমি ছিল, টোটোদের সরলতা এবং দরিদ্রতার সুযোগ নিয়ে তা থেকেও 142.40 একর জমি বহিরাগত নেপালি জনগোষ্ঠীর দখলে চলে যায়। এর ফলে টোটোদের জমির পরিমাণ কমে দাঁড়ায় 203.45 একরে। অথচ 2003 সনে টোটো পরিবারের সংখ্যা 111 থেকে বেড়ে দাঁড়িয়েছে 345-এ। লোক সংখ্যা ছিল
467 জন। বর্তমানে 2019 সনে জনসংখ্যা 1601 জন, পুরুষ 814 জন, মহিলা 787 জন। টোটোরা কমলালেবু বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতেন, যার ফলে টোটোদের কোনো অভাব ছিল না। কমলালেবু চাষের ফলে টোটোদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটলেও টোটোরা পশুপালন না করে অরণ্যের সম্পদের উপর নির্ভর করতেন। বিভিন্ন ধরনের শাকপাতা, ফলমূল সংগ্রহ করতেন। টোটোপাড়া তখন ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। তার মধ্যে একটি প্রধান সম্পদ ছিল বাঁশ। চা বাগানের ঠিকাদারেরা এসে ওই বাঁশ কিনে নিয়ে যেত, তা থেকেও টোটোদের কিছু উপার্জন হতো। এসব কারণে চাষ না করেও অর্থনৈতিক দিকে টোটোরা ছিল স্বয়ং সম্পূর্ণ। তখনকার টোটো সমাজের কঠোর নিয়ম অনুসারে যদি কোনো পরিবারে অভাব দেখা দিত, তাহলে অন্যান্য পরিবার থেকে সমবন্টন ব্যবস্থার মাধ্যমে অভাবী পরিবারকে সাহায্য করা হতো। তাই ওই সময় টোটোদের মধ্যে কেউ অস্বাভাবিকভাবে বড়লোকও হননি বা কেউ অত্যন্ত গরিবও হননি। তাই মোটামুটি একটা সাম্য ব্যবস্থা বজায় ছিল। যাই হোক, টোটোদের এই সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি, কারণ 1930 থেকে 1932-এর মধ্যে আগাপচা রোগের আক্রমণে ওদের কমলালেবু বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। টোটোদের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে, তাই জীবিকার ক্ষেত্রেও পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। আবার নেপালি বংশোদ্ভূত ভুটানিদের আন্দোলনের ফলে ভুটান সরকার টোটো পাড়া সংলগ্ন ভুটান সীমান্ত বন্ধ করে দেয়। ভুটানের কমলালেবু টোটো পাড়ার ভিতর থেকে বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল, যার ফলে কমলালেবু বহন করে অর্থ উপার্জন টোটোরা করতে পারলেন না। এটা 1989 সন থেকে শুরু হলো এবং ওই নিয়মটা এখনো বর্তমান। টোটোরা প্রধানত প্রকৃতির পূজারী। নদী, পাহাড়, জল এবং বিশেষ করে চন্দ্র সূর্য ওদের প্রধান আরাধ্য দেবতা। ওদের মধ্যে মূর্তি পূজার প্রচলন নেই। এখনো পর্যন্ত টোটোরা তাদের আদি সংস্কৃতির উপরই আস্থাশীল।哦，高山边高那不见的，高道边高那不见的，那地高地境高那不见的，那境高那不见的。我找到找门高那不见的，不若找门高那不见的，那地高山边大见的，家是把那进是把那。高山对大见的，高道对大见的，家是把进是把那找到。大兴大高进到那地波罗，大兴大高那不进到那地空气地面高那不进到那地，浪这波个这波浪高那地空一方面高那不进到空沙掉进到空高掉大进到这是波进是波浪高那地还掉没掉大进到这是波进是波浪高。有困难，有
Kusa capu pada kusa apa nak apa nak Sada kapal kusa besakit besakit masa terang masa terang kudu sakit tu pada kudu sakit coba sama kote ke sakit tu apa dua sakit tu apa kote de sakit tu apa masa dia sakit tu apa mega tu apa mega tu apa raja tu masa dia posisi masa ke kudu sakit nak kudu sakit ya. টোটোদের মধ্যে নিজের সম্প্রদায়ের বাইরে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ, আবার একই গোত্রের মধ্যে বিবাহ অচল। কিন্তু যে দু একটি গোত্রের মধ্যে উপগোত্র আছে সেখানে বিবাহের ক্ষেত্রে কোনো বাধা নেই। টোটোদের মধ্যে বিবাহের বয়সের কোনো কঠোর নিয়ম নেই। অনেক ক্ষেত্রে পাত্রের চেয়ে পাত্রীর বয়স বেশি দেখা যায়। বিবাহ সাধারণত অভিভাবকরাই ঠিক করেন। নিজেদের পছন্দ মতো বিবাহ সেই প্রাচীনকাল থেকেই প্রচলন আছে। তেমনি বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ ওদের সমাজে প্রচলিত আছে। টোটোদের মধ্যে বিবাহের আগে বাগদান বা স্বামী বিয়েও খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পর যতদিন কন্যা সাবালিকা না হয় ততদিন কন্যা পিতৃগৃহে থাকে। তারপর সাবালিকা হলে বরের বাড়িতে গিয়ে বসবাস শুরু করে, কিন্তু তখনও বিয়ে হয় না। টোটোদের মধ্যে বিবাহের পূর্বে গর্ভবতী হতে হবে। যতদিন কনে গর্ভবতী না হয় ততদিন বিয়ের প্রশ্নই ওঠে না। কনে গর্ভবতী হওয়ার পঞ্চম, সপ্তম বা নবম মাসে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। ওদের বিয়েতে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। কোনো কোনো ক্ষেত্রে সঙ্গীতের প্রচলন আছে। আর্থিক পরিমাপের দিক থেকে টোটো বিবাহ দুই প্রকার: জিপেয় বেহেয়া সাধারণ বিবাহ এবং দেব বাহেওয়া বড় বিবাহ। এই দুই বিবাহের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এই যে জিপেয় বেহেয়াতে বরের চেয়ে কনের বয়স বেশি, এমনকি বিধবা ও বিবাহ বিচ্ছিন্নাও হতে পারে। এই বিয়েতে ভোজের খরচ খুব সামান্য। আর দেব বাহেওয়া বিবাহে বরের চেয়ে কনের বয়স কম হবে। অনেক লোককে নিমন্ত্রিত করতে হবে। আগে সমগ্র গ্রামবাসীকে নিমন্ত্রণ করতে হতো। এই বিয়েতে 9টা গরু কাটা হয়,
3 দিন ব্যাপী খানাপিনা চলে। টোটো বিবাহের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিবাহের দিন বর ও কনের নতুন নামকরণ হয় এবং ওই নতুন নামেই সমাজে তারা পরিচিত হয়। वचन फेरि फेरि सुन्नु पाउनु हुनु मुस्किल छ। नाचगाना त छँदैछ, हामीसँग त धेरै धेरै ट्यालेन्टेड सिङ्गरहरू हामीले यहाँ निम्ताइसकेका छौँ। कोही स्टेजमै हुनुहुन्छ, कोही तयारी गर्दै हुनुहुन्छ, ठिक छ। ओम सिंह विश्वास लग फुटियाग तयको हिमासाको पौधजी के बादोजी रामलपे बासरा ओम शान्ति ओम शान्ति।
你是大木星星巴嘎，你是大木星星巴呢，早进的早都不为那个。Jali be ma logo lan ni so polo jada je pa le be ma je lagi kasal sin lo to lo ngai jali be ma da je pa le sin lungo londo aja sa le go ngai Jawale goka jada je ama chon chati chalo lendo le soyo ngai ওই দেখা যায় ভুটান পাহাড়ের ছায়া, এবার টোটো পাড়ার সূর্য ডোবার পালা। দুরন্ত সূর্যের মায়াবী আলোয় পাখিদের ঘরে ফেরার পালা। পাখিদের কলতানে বাঁশির সুরে জনজাতিদের ভালোবাসার টানে আমার মন যে যায় দুলে। এই টোটো পাড়া আমার সর্বোপরি, এখানেই হয়েছে আমার হৃদয় চুরি।